সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত কৃষ্ণপক্ষ উপন্যাসটির প্রথম পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। নোটটা বদলায় দেন আফা, সিরা নোট। অরুর গা বেয়ে শীতল স্রোত বয়ে গেল। 20 টাকার একটা নোটই তার কাছে আছে, ছেঁড়া নোট বদলাবে কোত্থেকে? অরু গলার স্বর স্বাভাবিক রাখার প্রাণপণ চেষ্টা করতে করতে বলল, কই দেখি নোটটা। রিকশাওয়ালার মুখে অহংকার মেশানো বিজয়ীর হাসি। ছেঁড়া নোটটা আবিষ্কার করে সে খুব খুশি। সে যেন ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করে ফেলেছে। অরু বলল, কই আমি তো ছেঁড়া দেখছি না। রিকশাওয়ালা তাচ্ছিল্যের ভঙ্গি করে বলল, নজর দিয়ে দেখেন। অরু নজর দিয়ে দেখল, হ্যাঁ ছেঁড়া, ছিঁড়ে 2 খণ্ড করা, স্কচ টেপ দিয়ে এত সাবধানে জোড়া লাগানো যে রিকশাওয়ালা ছাড়া অন্য কারো বোঝার উপায় নেই। কি আফা, বিশ্বাস হইল? অরু ক্ষীণ গলায় বলল, শোনো, আমার কাছে আর কোনো টাকা নেই, এই একটাই নোট। তুমি এক কাজ করো, পুরোটাই নিয়ে যাও। সিরা নোট নিয়ে ফায়দা কি? ফায়দা আছে, গুলিস্তানে ছেঁড়া নোট বদলে নেয়, 2 টাকা বাটা রাখবে। 20 টাকার বদলে তুমি পাবে 18 টাকা, 10 টাকা লাভ। আমার লাভের দরকার নাই। এখন আমি টাকা পাবো কোথায়? বলেছি না আমার কাছে একটাই নোট। টাকা পয়সা না নিয়ে রিকশাতে উঠেন কেন? ভুল করে উঠি, তুমি ভুল করো না? মাঝে মাঝে বৃষ্টির দিনে প্লাস্টিকের পর্দা ছাড়া চলে আসো না? যুক্তি রিকশাওয়ালাকে কাবু করল না। সে ক্রুদ্ধ ভঙ্গিতে তাকিয়ে রইল। অরু বলল, আচ্ছা ঠিক আছে, তুমি মিনিট 10 অপেক্ষা করো, তোমাকে ভালো নোট দেব। রিকশার সিটে বসে আরাম করে চা খাও। ফ্লাস্কে করে এক ছেলে ঘুরে ঘুরে চা বিক্রি করছে। অরু তাকে ডেকে বলল, তুমি রিকশাওয়ালাকে 1 কাপ চা দাও। রিকশাওয়ালা খানিকটা হকচকিয়ে গেল। এই জাতীয় পরিস্থিতির মুখোমুখি সে এর আগে হয়নি। অরু ঘড়ি দেখল, 4:07। কাটায় কাটায় 4টার সময় তার আসার কথা, সে তাই এসেছে। মুহিবের খোঁজ নেই। সে মনে হয় আজও দেরি করবে। আজকের দিনটিতেও সে কি সময় মতো আসবে না? 20-21 বছর বয়সী একটি মেয়ের জন্যে একা একা অপেক্ষা করা যে কি যন্ত্রণা তা কজন জানে। সেজে গুজে একা দাঁড়িয়ে থাকা মেয়ের দিকে সবাই খানিকটা কৌতূহল, খানিকটা করুণা এবং খানিকটা তাচ্ছিল্য নিয়ে তাকায়। বুড়োরা এমন ভঙ্গি করে যেন দেশ রসাতলে যাচ্ছে। সংসদ ভবনের এই রাস্তাটা এখন বলতে গেলে বুড়োদের দখলে। সকাল বিকাল এদের দেখা যায় হাঁটাহাঁটি করছে। স্বাস্থ্য রক্ষা যে করেই হোক আরও কিছুদিন বাঁচতে হবে। সমাজের অনাচার দেখে নাক সিটকাতে হবে, কিছুতেই মরা চলবে না। রিকশাওয়ালা চা খেতে খেতে তীক্ষ্ণ দৃষ্টিতে অরুকে দেখছে। এও এক যন্ত্রণা। একজন কেউ তাকিয়ে থাকলে কিছুতেই স্বাভাবিক হওয়া যায় না। অরু আবার ঘড়ি দেখল, মাত্র 5 মিনিট পার হয়েছে। সময় কি পুরোপুরি থেমে আছে না ঘড়ি বন্ধ? মুহিবকে এতক্ষণে দেখা গেল, লম্বা লম্বা পা ফেলে ছুটতে ছুটতে আসছে, কোনো দিকে তাকাচ্ছে না। অরু ডাকল, এই। মুহিব থমকে দাঁড়ালো। যেদিক থেকে শব্দ এসেছে সেদিকে না তাকিয়ে অন্যদিকে তাকাচ্ছে। কি যে অদ্ভুত কাণ্ড কারখানা! রাগে অরুর গা জ্বলে যাচ্ছে। আজকের দিনে সে এমন বিশ্রী পোশাক পরে এলো কি করে? কে বলেছে তাকে পাঞ্জাবি পরতে? কটকটে হলুদ রঙের সিল্কের পাঞ্জাবিতে তাকে যে কি বিশ্রী দেখাচ্ছে তা বোধহয় সে নিজেও জানে না। আয়না দিয়ে নিশ্চয়ই নিজেকে দেখেনি। অরু গলা উঁচিয়ে ডাকল, এই এই। মুহিব তাকালো এবং হেসে ফেলল। সেই হাসি এত সুন্দর যে অরু তার দেরি করে আসার অপরাধ অর্ধেক ক্ষমা করে দিল। কটকটে হলুদ পাঞ্জাবি পরার অপরাধ অবশ্য এখনো ক্ষমা করা যাচ্ছে না। তাড়াতাড়ি আসতে গিয়ে দেরি হয়ে গেল। ভেবে রেখেছিলাম আজ অন্তত 1 ঘন্টা আগে উপস্থিত হব। গাড়ি জোগাড় করতে গিয়ে। কে তোমাকে গাড়ি জোগাড় করতে বলেছে? কেউ বলেনি, ভাবলাম। কোথায় তোমার গাড়ি? তেল নেবার জন্যে পেট্রোল পাম্পে থেমেছিল, তারপর আর স্টার্ট নিচ্ছে না। ওইখান থেকে দৌড়াতে দৌড়াতে এসেছ?
হুম, খুব দূর না, আসাদ গেটে পেট্রোল পাম্প। ভাঙতি টাকা আছে তোমার কাছে? আছে। দেখি আমাকে 10টা টাকা দাও, আর ওই চাওয়ালা ছেলেটাকে 1 কাপ চায়ের দাম দাও। অরু টাকা নিয়ে রিক্সাওয়ালার দিকে এগিয়ে গেল, হাসি মুখে বলল, এই নাও 10 টাকা, 8 টাকা রিক্সা ভাড়া, 2 টাকা ওয়েটিং চার্জ। তার ইচ্ছে ছিল কিছু কঠিন কথা রিক্সাওয়ালাকে বলা হলো না। আজ একটা শুভ দিন, আজ তাদের বিয়ে। এই দিনে কঠিন কথা বলা সম্ভব না। তার 21 বছর জীবনের অনেক কথাই সে পরবর্তী সময়ে মনে করতে পারবে না, কিন্তু আজকের দিনের সব কথা মনে থাকবে। কি দরকার আজ ঝগড়া করার? বরং রিক্সাওয়ালার নাম জিজ্ঞেস করা যাক। এই রিক্সায় করেই না হয় কাজী অফিসে যাওয়া যাবে। যে রিক্সায় করে তারা বিয়ে করতে গেল, সেই রিক্সাওয়ালার নাম জানা রইল। এটা মন্দ কি? তোমার নাম কি? আমার জিগান? হ্যাঁ, আমার নাম সুরুজ মিয়া। সুরুজ মিয়া, আমরা খিলগাঁও কাজী অফিসে যাব, আজ আমাদের বিয়ে। তুমি কি আমাদের নিয়ে যাবে? রিক্সাওয়ালা হ্যাঁ না কিছুই বলছে না। মনে হচ্ছে সে গভীর সমস্যায় পড়ে গেছে। এতক্ষণ যাকে তুমি তুমি করে বলছিল, এখন অরু তাকে কি মনে করে যেন আপনি বলল। আপনি চিন্তা করে একটা ডিসিশনে আসুন, বেশি সময় নেবেন না, আমরা দেরি করতে পারবো না। অরু মুহিবের দিকে এগিয়ে গেল। মুহিব সিগারেটের দোকান থেকে সিগারেট কিনছে। সে কখনো একটার বেশি কিনে না, আজ 1 প্যাকেট কিনে ফেলল। সিগারেট ধরাতে ধরাতে বলল, অরূপ, তুমি কি তোমাদের বাড়ির কাউকে বিয়ের ব্যাপারে কিছু বলেছ? অরু বলল, না, তবে রাত 10টা নাগাদ সবাই জেনে যাবে। একটা চিঠি লিখে খামের মুখ বন্ধ করে বড় আপার টেবিলে রেখে এসেছি। আপা বিয়ে বাড়িতে গেছে, 10টা নাগাদ ফিরবে, তারপর হইচই বেঁধে যাবে। বাবার স্ট্রোক না হলেই হলো। কি লিখেছ চিঠিতে? 3 লাইনের চিঠি, আজ বিয়ে করছি তাই লেখা। কিভাবে লেখা? ল্যাঙ্গুয়েজটা কি? 3 লাইনে তো খুব কাব্যিক ল্যাঙ্গুয়েজ হয় না, তবু যথাসাধ্য চেষ্টা করেছি। কাকে বিয়ে করছো এসব কিছু লেখনি তো? না, শুধু লিখলাম একটি বেকার এবং আপাত দৃষ্টিতে অপদার্থ যুবককে বিয়ে করছি। আমার মনে হচ্ছে না আমি কোনো অপরাধ করছি, তারপরেও ক্ষমা প্রার্থনা করছি। আপা, তুমি বাবা মাকে শান্ত করবে এবং বুঝিয়ে বলবে। মুহিব শুকনো গলায় বলল, তোমার বাবা মার রিয়াকশন কি হবে? কি করে বলবো কি হবে? তাদের কোনো মেয়ে তো এর আগে কাউকে কিছু না জানিয়ে বিয়ে করেনি, এই প্রথম এবং এই শেষ। চলো রওনা হওয়া যাক। তারা রিকশায় উঠল। মুহিব বলল, হুট তুলে দেব? না। খারাপ লাগছে ওরও? খারাপও লাগছে না, আবার ভালোও লাগছে না। মনে হচ্ছে একটা ঘোরের মধ্যে আছি, জ্বর জ্বর লাগছে। দেখো তো জ্বর আছে কিনা। না, জ্বর নেই। অরু হাসতে হাসতে বলল, জ্বর নেই বলে হাত সরিয়ে নিলে কেন? লজ্জা লাগছে? আজ কেন জানি অন্য দিনের চেয়ে অনেক বেশি লজ্জা লাগছে। আজ মনে হচ্ছে পৃথিবীর সবাই তাকিয়ে আছে আমাদের দিকে। তাকিয়ে আছে তো বটেই, তাকিয়ে আছে তোমার হলুদ পাঞ্জাবির জন্যে। তুমি দয়া করে আজ রাতে এই পাঞ্জাবি পুড়িয়ে ফেলবে। আচ্ছা। অরু হালকা গলায় বলল, বিয়ের পর আমরা যাব কোথায়? বাসর হবে কোথায় এই কথা জিজ্ঞেস করছো? অরু অস্পষ্ট স্বরে বলল, বজলুর বাসায়। বজলুকে? আমার স্কুল জীবনের বন্ধু, অতি ভালো ছেলে, গত বছর বিয়ে করেছে। তার বউটা তার চেয়েও ভালো। ওরা একটা ঘর আমাদের জন্য ছেড়ে দিয়েছে, ফুল টুল দিয়ে সাজিয়ে হুলস্থুল করেছে। অপরিচিত কারো বাসায় উঠতে আমার ইচ্ছে করছে না। ওদের সঙ্গে কিছুক্ষণ কথা বললেই তোমার মনে হবে এরা অপরিচিত না, খুবই পরিচিত। তাছাড়া আমার আর কোনো জায়গাও নেই যেখানে তোমাকে নিয়ে যেতে পারি। তুমি তোমার আপাকে সব খুলে বলবে বলেছিলে, বলেছ? না। বলনি কেন?
কাল বলবো, আপাকে একটা সারপ্রাইজ দেব। উনি রাগ করবেন না? পাগল, আপার রাগ করার ক্ষমতাই নেই। আবার একটা সিগারেট ধরিয়েছ, একটু আগেই না একটা খেলে। টেনশন বোধ করছি। অরু ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, এই যে তোমার পাশে বসেছি, শেষবারের মতো বন্ধুর পাশে বসেছি, এরপর বসবো স্বামীর পাশে। স্বামী কি বন্ধু না? গল্প উপন্যাসে বন্ধু, বাস্তবে না। বাস্তবের স্বামীরা যতটা না বন্ধু, তার চেয়েও বেশি অভিভাবক। মুহিব গম্ভীর গলায় বলল, তুমি ভুল করছো অরু, আমি তোমার বন্ধুই থাকব। অরু ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, থাকলে তো ভালোই। তোমার মনে কোনো সন্দেহ আছে? আছে, হুটটা তুলে দাও। আসলে সবাই আমাদের দিকে তাকাচ্ছে। সবচেয়ে বেশি তাকাচ্ছে আমাদের রিক্সাওয়ালা। যেভাবে সে পেছন ফিরে ফিরে রিক্সা চালাচ্ছে, মনে হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট করবে। মুহিব হুট তুলে দিল। অরু বলল, আজ কত তারিখ বলো তো? 11ই ডিসেম্বর। বাংলা কত? বাংলা কত জানি না। অরু ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আজ আমাদের বিয়ে, এবং আজকের বাংলা তারিখটা তোমার জানার ইচ্ছে হলো না? আজ 26শে অগ্রহায়ণ। ও আচ্ছা, 26শে অগ্রহায়ণ। আর আমাদের রিক্সাওয়ালার নাম হচ্ছে সুরজ মিয়া। তার নামটাও মনে রাখা দরকার। তার রিক্সায় করে বিয়ে করতে যাচ্ছি। মুহিব কিছু বলল না। অরু বলল, ভালো করে দেখো তো জ্বর কিনা। এত খারাপ লাগছে কেন? মাথা ঘুরছে। ভুলে জর্দা দিয়ে পান খেয়ে ফেললে যেমন লাগে তেমন লাগছে। কিছুক্ষণের মধ্যেই সব ঠিক হয়ে যাবে, ধরো আর আধ ঘন্টা। অরু ঘড়িতে দেখল তাদের বিয়ের পুরো অনুষ্ঠান শেষ হতে মাত্র 16 মিনিট লাগলো। কাজী সাহেবের কাছে অনুষ্ঠানটা হয়তো খুব বোরিং লাগছে। তিনি কয়েকবার হাই তুললেন এবং যন্ত্রের মতো বললেন, এখানে সই করেন, তারিখ দেন। অরু গোটা গোটা করে লিখল, অরুণা চৌধুরী। বিয়ের অনুষ্ঠান শেষ। কি আশ্চর্য! কটকটে হলুদ পাঞ্জাবি গায়ে পাশে দাঁড়িয়ে থাকা মানুষটা এখন তার স্বামী, এই জীবনের সবচেয়ে কাছের মানুষ। কোনো ভুল হয়নি তো? প্রচণ্ড বড় কোনো ভুল, যে ভুল এই জীবনে আর শোধরানো যাবে না। অরুর পানির পিপাসা পেয়ে গেল। কাজী সাহেবকে সে কি বলবে পানির কথা, নাকি মুহিবকে বলবে? মুহিবের সঙ্গে কথা বলতে লজ্জা লাগছে, মুহিবের দিকে তাকাতেও লজ্জা লাগছে। বজলু এগিয়ে এসে বলল, ভাবি চলুন যাওয়া যাক। ভাবি ডাকটা কি অদ্ভুত শোনাচ্ছে, গা শিরশির করে। অরু নিঃশব্দে ঘর থেকে বেরুল। মুহিবের অন্য বন্ধুরা এখনো কেউ কিছু বলেনি। একজন শুধু তাকে বলেছে, কংগ্রেচুলেশনস ভাবি, বলে হাতে একটা গোলাপ ফুল দিয়েছে। ফুলটার দিকে তাকাতেও কেন জানি লজ্জা লাগছে। মুহিবকেও অন্যরকম লাগছে। ও আচ্ছা, এখন বোঝা গেল, বাবু চুল কেটেছেন, নতুন হেয়ার স্টাইল। গোলাপ ফুল দেয়া মানুষটা বলল, কোথাও বসে 1 কাপ চা কিংবা কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাক, কাছে একটা ভালো কনফেকশনারি দোকান আছে, যাবে? বজলু বলল, না না, স্ট্রেট আমার বাসায় চল, কেক কেনা আছে, কেক কাটা হবে। রেনুকে চা রেডি রাখতে বলেছি, গাড়িতে উঠ সবাই। মুহিব, তুই ভাবিকে নিয়ে ড্রাইভারের পাশে বস, আমরা সবাই পেছনে আছি। অরুর প্রচণ্ড পানির পিপাসা পাচ্ছে। মনে হচ্ছে 1 গ্লাস পানি খেতে না পারলে এখন সে মরে যাবে। বজলু নামের মানুষটার বাসায় যেতে তার একেবারেই ইচ্ছে করছে না। এমন কোথাও যেতে ইচ্ছে করছে যেখানে একটা মানুষও নেই, খুব নির্জন কোনো জায়গা, যেখানে শুধু সে এবং মুহিব থাকবে, আর কেউ থাকবে না, কেউ না। বজলুর স্ত্রী রসনারাকে অরুর পছন্দ হলো না। মেয়েটা 1 সেকেন্ডের জন্যে না থেমে কথা বলে যাচ্ছে, ক্রমাগত কথা, ছুটেছুটিও করছে অকারণে। এ সামান্য সময়ে একটা গ্লাস ভেঙেছে, টেবিল ক্লথের উপর পায়েস ফেলে দিয়েছে। সামান্য চা নিয়ে সে যে কথাগুলি বলল তা হচ্ছে, ও মা, এখনো চা দিলাম না, ঠান্ডা হয়ে গেছে বোধহয়। ঠান্ডা হলে ঠান্ডা চাই খেতে হবে, আমি আবার গরম করতে পারবো না।
সারাক্ষণ চুলার পাশে বসে থাকলে গল্প করব কখন? চায় কিন্তু চিনি দেই নেই, যার যার দরকার নিয়ে নেবেন। সরি সরি, চিনি বোধহয় দেয়া হয়েছে, আগে চেখে দেখবেন। এখানে ডায়াবেটিসওয়ালা কেউ আছে? থাকলে আওয়াজ দিন। আর শুনুন, চায়ের কাপে সিগারেট ফেললে ওই চা জোর করে খাইয়ে দেব। মাই গড, চামচ দেয়া হয়নি। মুহিব অরুকে বলল, একটু বারান্দায় এসো তো। অরু বারান্দায় এসে ক্লান্ত গলায় বলল, সবাই এত কথা বলছে, আমার একেবারে মাথা ধরে গেছে। এরা বেশিক্ষণ থাকবে না, চলে যাবে। তুমি কি কিছুক্ষণ রেস্ট নেবে? রেস্ট নিতে চাইলে পাশের ঘরে চলে যাও। তোমাকে দেখে মনে হচ্ছে শরীর খারাপ করেছে। প্রচণ্ড মাথা ধরেছে আর পানির পিপাসা হচ্ছে। 3 গ্লাস পানি খেয়েছি, তবু পিপাসা মিটছে না। মাথা ধরা কি খুব বেশি? দাঁড়াও, প্যারাসিটামল এনে দিচ্ছি। শোনো অরূপ, আমাকে ঘণ্টাখানেকের জন্য একটু বাইরে যেতে হবে। অরু হকচকিয়ে গেল, গম্ভীর গলায় বলল, কেন? আমার দুলাভাই বলে রেখেছেন যেন ঠিক 7:30টায় অফিসে তার সঙ্গে দেখা করি। তার কথা তো তোমাকে বলেছি, দেখা না করলে স্ট্রেট বলবে বের হয়ে যাও। অরু দুঃখিত গলায় বলল, আজকের দিনটা তুমি আলাদা রাখতে পারলে না? বলতে পারলে না যে তোমার কাজ আছে? মুহিব অস্পষ্ট স্বরে বলল, না অরু, বলতে পারিনি। দুলাভাইকে এটা বলা সম্ভব না। তাছাড়া আমার ক্ষীণ সন্দেহ কি জানো, চাকরির কোনো ব্যাপার। উনি হয়তো কিছু ব্যবস্থা করেছেন। ইচ্ছা করলে তো তিনি পারেন। তুমি ঘণ্টাখানেক থাকো, আমি চলে আসব। এই বাড়িতে আমার 1 সেকেন্ডও থাকতে ইচ্ছা করছে না। তোমার বন্ধু পত্নীকে আমার অসহ্য বোধ হচ্ছে। ও কিন্তু খুব ভালো মেয়ে অরু, কথা বেশি বলে, কিন্তু মেয়ে চমৎকার। আমার একটা জেনারেল অবজারভেশন কি জানো, যারা কথা বেশি বলে তারা মানুষ ভালো হয়। যাও, তুমি ভেতরে গিয়ে বসো। 1 ঘন্টার বেশি আমি 1 সেকেন্ডও দেরি করব না, অনেস্ট। 1 ঘন্টার বেশি আমাকে যদি এই বাড়িতে থাকতে হয়, আমি দম বন্ধ হয়ে মারা যাব। ওই মহিলাটিকে আমার অসহ্য বোধ হচ্ছে। কথা শেষ হবার আগেই বারান্দায় রসনারাকে দেখা গেল। সে চেঁচিয়ে বলল, কাজ কারবার এর মধ্যেই শুরু হয়ে গেল? সারা রাত তো ভাই পড়েই আছে, বারান্দায় দাঁড়িয়ে ভালোবাসাবাসি না করলে হয় না? অরুর অসহ্য বোধ হলেও সে হাসার ভঙ্গি করল। এই মহিলা কিছুক্ষণ আগে তাকে ভয়ঙ্কর গা জ্বালা ধরানোর মতো কিছু কথা বলেছেন। অরুর ইচ্ছা করছিল গলা চেপে ধরতে। রসনারা ভালো মানুষের মতো তাকে ডেকে পাশের ঘরে নিয়ে গেছে। গায়ে হাত রেখে কথা বলা শুরু করেছে। এই দেখো ভাই, তোমাদের বাসর ঘর, পছন্দ হয় কিনা দেখো। অরুর পছন্দ হলো। ঘরটা আসলেই সুন্দর করে সাজানো। বালিশের ওয়ার এবং বিছানার চাদর হালকা গোলাপি। গোলাপি চাদরে বেলি ফুল এবং গোলাপ দিয়ে নানা রকমের নকশা করা। খাটের পাশে সাইড টেবিলে ফুলদানি ভর্তি গোলাপ। ঘরের অন্য প্রান্তে একটা টেবিলে পানির জগ এবং গ্লাস, একটা ফ্লাস্ক এবং চায়ের কাপও দেখা যাচ্ছে। ঘরের 4 কোণায় 4টা ঘিয়ের প্রদীপ জ্বলছে। অরু ভাই শোনো, প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। বাসর রাতে ঘর কখনো অন্ধকার করতে নেই, এই জন্যেই প্রদীপ। প্রদীপ নেভাবে না, ভয়ের কিচ্ছু নেই। তোমরা কি করছো না করছো আমরা দেখতে আসবো না। দ্বিতীয় কথা হচ্ছে, ফ্লাস্কে চা আছে, টিফিন বক্সে কেক, বিস্কিট এবং লাড্ডু আছে। গল্প করতে করতে রাত 3টা 3:30টার দিকে খিদে পেয়ে যাবে। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। আমাদের কি হয়েছে শোনো, এমন খিদে পেয়ে গেল, পেটের খিদে কি আর চুমু খেলে মিটে? কি ভাই, ঠিক না? তোমাদের জন্য এই কারণেই সব খাবার দাবার দিয়ে দিয়েছি। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস রেখেছি তোষকের নিচে। ইম্পর্টেন্ট জিনিসটা কি বলো তো? জানি না। বিয়ের রাতে তুমি নিশ্চয়ই প্রেগনেন্ট হতে চাও না? যাতে না হতে হয় সেই ব্যবস্থা। এটাও ভাই আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতার ফসল। এখন তুমি আমাকে অসভ্য ভাবছ, কিন্তু পরে আমাকে থ্যাঙ্কস দেবে, বুঝলে? অরু কোনো কথা বলেনি, কথা বলতে ইচ্ছে করেনি। মুহিব যে 1 ঘন্টা থাকবে না, সেই 1 ঘন্টা তার কি করে কাটবে সেটা ভেবেই অস্থির লাগছে। তাছাড়া মাথা ধরাটা বাড়ছে, নির্ঘাত জ্বর এসে গেছে,
বমি বমি ভাবও হচ্ছে। মুহিব তার দুলাভাই ইস্ট এশিয়াটিক লিমিটেডের জেনারেল ম্যানেজার শফিকুর রহমান সাহেবের ঘরের দরজা ফাঁক করে মাথা ঢুকালো। শফিকুর রহমান বললেন, অপেক্ষা করো, আমি তোমাকে ডাকব। বলেই তিনি হাত ঘড়ির দিকে তাকালেন। 7:05 বাজে। মুহিবকে 7টায় আসতে বলেছিলেন, সে 5 মিনিট দেরিতে এসেছে। শফিকুর রহমান সাহেবের এই অফিস ঘরটি বেশ জমকালো। ওয়াল টু ওয়াল কার্পেট, বিশাল আকৃতির সেক্রেটারিয়েট টেবিলে 3টা টেলিফোন। একটা টেলিফোনের রং লাল, মনে হয় কোনো মিনিস্টারের ঘর। এয়ার কুলার আছে, এই শীতেও এয়ার কুলার চালু করা। বিজ শব্দ হচ্ছে। মাথার উপর খুব আস্তে ফ্যান ঘুরছে। শফিকুর রহমান মাঝে মাঝেই রাত 9টা-10টা পর্যন্ত অফিস ঘরে থাকেন। তিনি মানুষটা ছোটখাটো, তবে তাকে দেখলেই মনে হয় ঈশ্বর এ জাতীয় মানুষদের এক্সিকিউটিভ বস বানানোর জন্যে বিশেষ করে তৈরি করেছেন। তাদের গলার স্বর এয়ার কুলারের হাওয়ার মতোই শীতল, মেজাজও শীতল। তবে সেই শীতল মেজাজের সামনে এসে দাঁড়ালে বুকের রক্তও শীতল হয়ে যায়। ঠিক 7:20 সময় শফিকুর রহমান বেল টিপলেন। মুহিব দরজা খুলে ঢুকল। তিনি বিরক্ত গলায় বললেন, তোমাকে ডাকিনি, তুমি বসো, যথাসময়ে তোমাকে ডাকব। বিয়ারাকে ডেকেছি চা দেওয়ার জন্যে। একটা কাজ ছিল দুলাভাই। আমিও তোমাকে কাজেই ডেকেছি, অকাজে ডাকিনি, অপেক্ষা করো। মুহিব ঘর থেকে বেরিয়ে ওয়েটিং রুমে বসল। শফিকুর রহমান তাকে কফি দেওয়ার নির্দেশ দিয়ে টেলিফোন নিয়ে বসলেন। বিদেশের সঙ্গে টেলিফোনে যোগাযোগের জন্যে এই সময়টাই উত্তম। কিছু জরুরি ট্রানজ্যাকশন টেলিফোনের মাধ্যমেই হবে। এলসি সংক্রান্ত কিছু জটিলতা দেখা দিয়েছে। রাত 8টায় মুহিব আবার উঁকি দিল। ক্ষীণ গলায় ডাকল, দুলাভাই। শফিকুর রহমান ফাইল দেখছিলেন, ফাইল থেকে চোখ তুললেন না। মুহিব বলল, আমার খুব জরুরি একটা কাজ ছিল। শফিকুর রহমান শীতল গলায় বললেন, তোমার সঙ্গে জরুরি কাজ আছে বলেই তোমাকে আসতে বলেছি, গসিপ করার জন্য ডাকিনি। তারপরেও তুমি যদি মনে করো তোমার কাজ অসম্ভব জরুরি, তাহলে চলে যেতে পারো, তোমাকে বেঁধে রাখা হয়নি। তিনি টেলিফোন তুলে ডায়াল করা শুরু করলেন। মুহিব ফিরে গেল আগের জায়গায়। তার মুখে থুতু জমতে শুরু করেছে। অসম্ভব রাগ লাগছে। ইচ্ছে করছে পুরো অফিসটা পেট্রোল দিয়ে পুড়িয়ে দিতে। তার সামনেই অ্যাশট্রে, তবু সে ইচ্ছে করে কার্পেটে সিগারেটের ছাই ফেলছে। অফিস অ্যাটেন্ডেন্ট রফিক মিয়ার অবস্থাও তার মতো। সাহেব অফিসে আছেন বলে সেও যেতে পারছে না। শুকনো মুখে হাঁটাহাঁটি করছে। কিছু করার নেই বলেই বোধহয় মুহিবকে এসে জিজ্ঞেস করল, এই বৎসর শীত কেমন বুঝতেছেন স্যার? মুহিব কোনো কথা বলল না, যদিও তার বলতে ইচ্ছে করছে, কাছে আসো রফিক মিয়া, তোমার গালে একটা চড় দেই। চড় খেলে বুঝবে শীত কত প্রকার ও কি কি। মুহিবের ডাক পড়ল রাত 10টায়। শফিকুর রহমান হাই তুলতে তুলতে বললেন, সরি, অনেকক্ষণ বসিয়ে রাখলাম। তোমাকে কি কফি দেয়া হয়েছে? জি। দাঁড়িয়ে আছো কেন? বসো। মুহিব বসল। মনে মনে বলল, আপনাকে আমি কোনো কালেই পছন্দ করিনি। ভবিষ্যতে করব সেই সম্ভাবনাও অত্যন্ত ক্ষীণ। আপনি অতি কুৎসিত একটি প্রাণী। মাকড়সা দেখলে মানুষের যেমন গা ঘিন ঘিন করে, আপনাকে দেখলেও আমার অবিকল সেই রকম গা ঘিন ঘিন করে। এখন আপনাকে দেখাচ্ছে একটা মাকড়সার মতো, মেয়ে মাকড়সা, যে পেটে ডিম নিয়ে ঘুরে বেড়ায়। মুহিব। জি। তোমাকে চিটাগাং যেতে হবে। মুহিবের গা দিয়ে শীতল স্রোত বয়ে গেল। বুক ধকধক করতে লাগলো। মনে হচ্ছে মাকড়সাটা এখন বলবে, আজ রাতেই যেতে হবে, তুর্না নিশিথায়। মুহিব চাপা গলায় বলল, কখন যেতে হবে? দি আর্লিয়ার দি বেটার। ভোরের ট্রেনে যেতে পারো, কিংবা দুপুরের দিকে যেতে পারো। দুপুরে অফিসের একটা গাড়ি চিটাগাং যাবে, যেটা তুমি প্রেফার করো। তোমার জন্যে চাকরির ব্যবস্থা করা হয়েছে। কি চাকরি, বেতন কত, সব চিটাগাং গেলেই জানবে। টেলিফোনে কথা বলে রেখেছি।
আজ দুপুরেই কনফার্ম করা হয়েছে। ৬-৭ হাজার টাকা বেতন হবার কথা, তার চেয়ে বেশিও হতে পারে। সবচেয়ে যেটা ভালো হচ্ছে, কোয়ার্টার আছে। যতদূর শুনেছি ভালো কোয়ার্টার। বিদেশে ট্রেনিংয়ের সুযোগ পাবে। সব সুযোগ কাজে লাগাতে পারলে অল্প সময়ে ভালো উন্নতি হবে। মুহিবের হৃৎপিণ্ড এমন লাফাচ্ছে যে মনে হচ্ছে গলা দিয়ে রক্ত বের হয়ে আসবে। গলার ফুটো ছোট বলে বেরুতে পারছে না। এটা স্বপ্নদৃশ্য নয় তো? চেয়ারে বসে সে হয়তো ঘুমিয়ে পড়েছে। মাঝে মাঝে স্বপ্নদৃশ্য খুব বাস্তব হয়। দুলাভাই তার দিকে তাকিয়ে আছেন। স্বপ্নদৃশ্য হলেও এই মানুষটাকে ধন্যবাদ সূচক কিছু বলা উচিত। মুহিব ফ্যাঁসফ্যাঁসে গলায় বলল, থ্যাঙ্কস দুলাভাই। আমাকে থ্যাঙ্কস দেবার দরকার নেই। তুমি আমাকে পছন্দ করো না তা আমি জানি। আমি যে তোমাকে পছন্দ করি তাও না। যাই হোক, কাজকর্ম ঠিক মতো করবে। রেসপন্সিবিলিটি নামক ব্যাপারটি আত্মস্থ করার চেষ্টা করবে। ঠিক আছে, এখন তাহলে যাও। মানুষটাকে এখন আর মাকড়সার মতো লাগছে না, বরং সুন্দর লাগছে। সুন্দর। ঘর থেকে বেরোনোর সময় দরজায় ধাক্কা খেয়ে মুহিবের কপালের একটা অংশ ফুলে গেল। ব্যথা লাগছে। এটা তাহলে স্বপ্ন নয়। স্বপ্নে শারীরিক ব্যথাবোধ থাকে না।